আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা একটি বিশেষ ক্লাস করতে যাচ্ছি। কেন বিশেষ ক্লাস? কারণ আজকে আমাদের আজকের যে আমাদের যে টপিক, এই টপিকটা মূলত অনেকগুলো টপিক আসলে আমরা পড়ব, এবং আজকের এই ক্লাসটার আরো দুটো সাবসিডিয়ারি ক্লাস হবে। কারণ আজকের একটা ক্লাসে আমি আমার সকল টপিক কভার করতে পারবো না। তো বন্ধুরা, আমরা ষষ্ঠ অধ্যায় আমরা যে আজকে আলোচনা করব, ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আহ, দীর্ঘমেয়াদী অর্থায়ন, ষষ্ঠ অধ্যায়, লং টার্ম ফিনান্স। এবং এই অধ্যায়ের আমি কোনো অঙ্ক এই থিওরি ক্লাসে করাবো না। অঙ্কের জন্য এই অঙ্ক সমাধান বা গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমার তিনটা আলাদা লেকচার আছে, যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে? তাহলে আজকে আমি কি করাবো? আমি আজকের ক্লাসে থিওরি পড়াবো। ঠিক আছে? আর তোমরা যারা আমার সাথে যুক্ত হলা, তোমাদের এখন যে কাজটা হবে সেটা হলো, তোমরা তোমাদের এই যে আজকে আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসটা করতেছি, এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে কি করবে? শেয়ার করে দেবে। কেমন? আমার ওয়ালে একটু শেয়ার করে দেই। আমি আমার ওয়ালে একটু শেয়ার করে দেই, তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও। এবং তোমাদের যে বিভিন্ন বন্ধু বান্ধব আছে, কমার্সের, বিজনেস স্টাডিজ যারা আছে, তারা যেন আজকে আমাদের এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে, সেজন্য তোমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, পেজে শেয়ার করে দাও। আমি কিন্তু আমার শেয়ারের কাজটা কমপ্লিট করে দিয়েছি। আমি কিন্তু ক্লাস এখনই শুরু করব বন্ধুরা। তাই বন্ধুদেরকে কানেক্টেড করাও আমার সাথে। আমার সাথে কানেক্টেড হওয়া মানে আমার ক্লাসের সাথে কানেক্টেড হওয়া। আর আমার ক্লাসের সাথে কানেক্টেড হওয়া মানে তোমরা 100% শিওর হয়ে যাও এই ক্লাস থেকে কিছু জিনিস তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তাহলে আমি ক্লাসটা শুরু করি বন্ধুরা। আমরা আজকে ক্লাসে অনেক বিষয় আলোচনা করব। দেখো, এখানে অনেকগুলো শিখন ফল আছে। আমরা এই অধ্যায়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ জানতে পারবো। বিভিন্ন দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহে তাদের ফিচার্স, বৈশিষ্ট্য জানতে পারবো। এরপর হলো বন্ডের মূল্য কিভাবে নির্ধারণ করা যায়, সেই প্রসেস, সেই প্রক্রিয়া আমরা শিখতে পারবো। বন্ড হতে প্রাপ্তি আমরা শিখতে পারবো। তবে এখানে একটি কথা বলে রাখি, বন্ড হতে প্রাপ্তি এবং বন্ডের মূল্যায়ন, এই গাণিতিক সমস্যা কিন্তু আমি এই ক্লাসে আলোচনা করব না। ওর জন্য আমাদের আলাদা টপিক আছে, আলাদা দুটো তিনটে ক্লাস আছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে পাবে। এছাড়া আমরা স্টক কি সেই ধারণা জানতে পারবো, স্টক ইস্যু করার প্রক্রিয়া জানতে পারবো, অগ্রাধিকার শেয়ার কি সেটাও জানতে পারবো, বাংলাদেশের শেয়ার বাজারে কি কি সমস্যা আছে সেটাও আমরা জানতে পারবো। এরপর শেয়ার বাজারের যে সেনসিটিভ ইস্যু আছে সেগুলো আমরা জানতে পারবো। এবং অ্যাজ এ ইনভেস্টর, বিনিয়োগ করার আগে তুমি কি কি ডিটারমিনার বা কি কি ফ্যাক্টর তুমি ইভালুয়েট করবা, সেটাও বন্ধুরা আমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারবো। তাহলে আমরা আর দেরি না করে ক্লাসে চলে যাই। ঠিক আছে বন্ধুরা? তোমরা যে কাজটা করবা, তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটা কানেক্টেড করে দাও। তাহলে আমি কিন্তু ফরমালি ক্লাসটা বন্ধুরা কি করলাম? শুরু করে দিলাম। ঠিক আছে? আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিলাম বন্ধুরা। তোমরা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের যত বন্ধু আছে সকল বন্ধুদের সাথে তোমরা কি করবে? এখন ক্লাসটা শেয়ার করে দেবে। তাহলে তারা আমার ক্লাসের সাথে যুক্ত হতে পারবে। কেমন বন্ধুরা? ঠিক আছে। আমরা প্রথমে যেই টপিকটা নিয়ে আলোচনা করব বন্ধুরা, তা হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা। হোয়াট ইজ লং টার্ম ফিনান্স? আমরা ইতিমধ্যে পঞ্চম অধ্যায়ে শর্ট টার্ম ফিনান্স কি সেটা জেনে এসেছি। 1 বছর বা 1 বছরের কম সময়ের অর্থায়নকে বলা হয় শর্ট টার্ম ফিনান্স। আমরা পঞ্চম অধ্যায়ে আরো জেনেছি, কি জেনেছি বলতো? মিড টার্ম ফিনান্স, মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে বন্ধুরা? মধ্যমেয়াদী অর্থায়ন হলো 1 বছরের বেশি সময় কিন্তু 5 বছরের কম সময়ের জন্য যেই ফিনান্স বা যেই অর্থায়নটা করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। কিন্তু আমরা কি দীর্ঘমেয়াদী অর্থায়ন জেনেছি? না, আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন জেনিনি। আমরা আজকে এই দীর্ঘমেয়াদী অর্থায়নটা এই লেকচার থেকে ইনশাল্লাহ শিখবো। তাহলে বন্ধুরা, আমরা কিছু পিকচার দেখি।
দেখো ওখানে একটা কিসের ছবি দেখা যায়, দেখো তো, ওখানে একটি কোম্পানির ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, এই কোম্পানি সাধারণত তার তহবিলের চাহিদা বা তহবিলের ঘাটতি পূরণের জন্য কার কাছে যায়? রাইট, তারা ব্যাংকের কাছে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাংকের কাছে যাওয়া তাদের জন্য পসিবল হয় না, তাদের জন্য সম্ভব হয় না। তাহলে কি তারা কোম্পানির কাজ করবে না? তারা কি কোম্পানি এক্সটেন্ড করবে না? দীর্ঘমেয়াদী বিভিন্ন সম্পদ, স্থায়ী সম্পদ, আসবাবপত্র কিনবে না? মেশিনারি কিনবে না? ইকুইপমেন্ট কিনবে না? যন্ত্রপাতি কিনবে না? কিনবে। কিন্তু ব্যাংক থেকে তো যাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে উপায়? উপায়, তারা এখন আর্থিক বাজারে যাবে, তারা ফিনান্সিয়াল মার্কেটে যাবে, শেয়ার বাজারে যাবে। ওখানে গিয়ে কি করবে? ওখানে বিভিন্ন বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করবে, তারপর ঋণপত্র বিক্রি করবে, বন্ড বিক্রি করবে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করবে। এই সমস্ত ফিনান্সিয়াল সিকিউরিটিজ বা আর্থিক দলিল, দীর্ঘমেয়াদী আর্থিক দলিল বিক্রি করে তারা কি করবে? বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের মূলধনের তহবিলটা, তাদের যে তহবিলের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ করবে। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে? হোয়াট ইজ লং টার্ম ফিনান্স? দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে বোঝায় 5 বছরের জন্য যে অর্থায়নটা করা হয়, অথবা 7 বছরের বেশি, 5 বছরের বেশি সময়ের জন্য যেই অর্থায়ন করা হয়। দ্য ফিনান্স দ্যাট হ্যাজ এ ম্যাচুরিটি অফ 5 years or 7 years or more of this time, that is called লং টার্ম ফিনান্স। তাহলে মনে থাকবে কেমন দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে। আমার বিশ্বাস তোমরা এখন সবাই দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণাটা বুঝতে পেরেছো। দীর্ঘমেয়াদী অর্থায়নটা কেন করা হয়? বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ, একটা কোম্পানির বিভিন্ন স্থায়ী সম্পদের দরকার হয়, লং টার্ম ফিক্সড অ্যাসেটের দরকার হয়, সেগুলোতে বিনিয়োগ করার জন্য, সেগুলো পারচেজ করার জন্য বড় অ্যামাউন্টের টাকা দরকার হয়। আর এই বড় অ্যামাউন্টের টাকা এই বিভিন্ন স্থায়ী সম্পদ যেমন ইকুইপমেন্ট, ফার্নিচার, মেশিনারিজ, এই তহবিলের ঘাটতি পূরণ করার জন্য কোম্পানি 5 বছর বা 7 বছর সময়ের জন্য বা এর চেয়ে বেশি সময়ের জন্য যেই ফিনান্সটা করে তাকে বলা হয় লং টার্ম ফিনান্স বা দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে ডেফিনিশন বা সংজ্ঞা সবাই ক্লিয়ার? আমি তাহলে আরেকটা টপিকে যাই বন্ধুরা। আমি আগেও বলে নিচ্ছি, এখনো বলে নিচ্ছি, আমার আজকের ক্লাসে আমি কিন্তু সম্পূর্ণ অধ্যায় শেষ করতে পারবো না। এই জন্য এই ক্লাসটা আমি 2-3টা স্লটে ভাগ করছি। আজকে ইনশাল্লাহ আমি ফার্স্ট স্লটে কিছু টপিক আলোচনা করার চেষ্টা করব, আর সেকেন্ড টপিক আমি ইনশাল্লাহ নেক্সট আরো দুটো এক্সটেন্ডেড ক্লাসে আলোচনা করব। আর ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো সেটি আমার ইউটিউব চ্যানেলে আলাদা ক্লাসে পাবে। কেমন বন্ধুরা? আমরা তো জানলাম যে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি। এখন আমরা দেখব এই দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি কারণে দরকার হয়। আমি অলরেডি বলে দিয়েছি দীর্ঘমেয়াদী অর্থায়ন কেন করা হয়, কখন করা হয়। তোমরা এই পিকচারটা একটু ভালো করে খেয়াল করো তো। এই পিকচারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি কোম্পানি ইনভেস্টরের কাছে, এপাশে দেখো, ইনভেস্টরের কাছে বিভিন্ন আর্থিক দলিল বিক্রি করছে, দীর্ঘমেয়াদী আর্থিক দলিল। এই দীর্ঘমেয়াদী আর্থিক দলিলগুলো কি কি? আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, বিভিন্ন শেয়ার, বন্ড, অগ্রাধিকার শেয়ার, এগুলো বিনিয়োগকারীরা পারচেজ করে বা ইনভেস্ট করে, কোম্পানির এই দলিলে ইনভেস্ট করে, পারচেজ করে। আর কোম্পানি কি করে? কোম্পানি তাদের কাছ থেকে এই তহবিলটা সংগ্রহ করে। এই তহবিল কি বলা হয়? দীর্ঘমেয়াদী তহবিল, দীর্ঘমেয়াদী অর্থ। এবং এর কিন্তু একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে, নিচে থেকে দেখো, এর একটি পরিশোধ্য সময় বা একটি ম্যাচুরিটি পিরিয়ড আছে। ওই ম্যাচুরিটি পিরিয়ড শেষে কোম্পানি বিনিয়োগকারীর এই বিনিয়োগ যে করেছে সেই টাকা পরিশোধ করে। আর প্রতি বছরে কি পরিশোধ করে? সুদ পরিশোধ করে, লভ্যাংশ পরিশোধ করে। বন্ডের ক্ষেত্রে সুদ পরিশোধ করে, আর শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ পরিশোধ করে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেমন? আমরা আরেকটি টপিক দেখব। আমরা যে টপিকটা এখন দেখব সেটার নাম বন্ড। বন্ধুরা, এই বন্ড কিন্তু
আমেরিকার সুপারস্টার নায়ক, কার কথা বলছি বলতো? রাইট, জেমস বন্ড না। ইনি কিন্তু জেমস বন্ড না, বা এটা কিন্তু বন্ড রুটিও না। এই বন্ড হলো দীর্ঘমেয়াদী, এই বন্ডকে বলা হয়, এটা কি, দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, দীর্ঘমেয়াদী তোমার তহবিলের হাতিয়ারকে বলা হয়, দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ারকে বলা হয় বন্ড। এখানে একটা বন্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ। কেমন বন্ধুরা, বন্ড কাকে বলে? বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। যারা বন্ড কেনে তাদেরকে বন্ড হোল্ডার, এবং তারা কোম্পানির পাওনাদার হিসাবে কোম্পানির কাছে ট্রিট হয়, এবং কোম্পানি থেকে তাদেরকে প্রতি বছর সুদ দেওয়া হয়। ঠিক আছে, এই হলো বন্ড। এবং বন্ড হোল্ডাররা কোম্পানি থেকে ইন্টারেস্ট বা সুদ পেয়ে থাকে। এটাকে বলা হয় কি বন্ধুরা? বন্ড। কেমন? এটা কিন্তু জেমস বন্ড না, এটা হলো দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। মনে থাকবে? এখন আমরা দেখব হুইচ পার্টিস ক্যান ইস্যু বন্ডস, অর্থাৎ বন্ড কারা কারা ইস্যু করতে পারে। সাধারণত বন্ড ইস্যু করে থাকে 4 ধরনের কর্তৃপক্ষ বা 4 ধরনের তোমার অথরিটি। প্রথমে হলো সরকার। সরকার বন্ড ইস্যু করে। সরকার যে বন্ডটা ইস্যু করে তাকে বলা হয় ট্রেজারি বন্ড, এবং এই সকল বন্ড সবচেয়ে রিস্ক ফ্রি বন্ড, কারণ এই সকল বন্ডে বিনিয়োগ করা হলে বিনিয়োগকারীর ঝুঁকি নাই বললেই চলে। কর্পোরেট বন্ড, এই কর্পোরেট বন্ডগুলোকে বলা হয় সিনিয়র বন্ড, কারণ এই সকল বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডারদের দাবি দেওয়া সবার আগে পরিশোধ করা হয়। বিভিন্ন কোম্পানি, যেমন আমরা যদি বলি গ্রামীণফোন লিমিটেড, এই কর্পোরেট প্রতিষ্ঠান। এরপর আমরা যদি বলি অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা একটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমরা যদি বলি প্রাণ আরএফএল কোম্পানি, তাও একটি কর্পোরেট প্রতিষ্ঠান। এই কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠান যে বন্ডগুলো ইস্যু করে সেগুলোকে বলা হয় কর্পোরেট বন্ড। মনে থাকবে? আরেক ধরনের বন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো ফরেন বন্ড। বৈদেশিক সরকার বা কোম্পানি আমাদের দেশে আছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে। যেমন আমরা যদি বলি ইউনিলিভার ব্রাদার্স, যেটা লিভার ব্রাদার্স ছিল, এই ইউনিলিভার কোম্পানিজ কিন্তু একটি ফরেন প্রতিষ্ঠান। এরকম আরো বিভিন্ন ফরেন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন দূতাবাস আছে, তারা তাদের এই বিভিন্ন ধরনের শেয়ার ইস্যু করার সাথে সাথে তারাও এক ধরনের বন্ড ইস্যু করে। সেই বন্ডগুলোকে বলা হয় ফরেন বন্ড, বা বৈদেশিক সরকারের বা কোম্পানি হিসাবে তারা এই সকল বন্ড ইস্যু করে থাকে। আর চতুর্থ যে পার্টিস বন্ডগুলো ইস্যু করে তাদেরকে বলা হয় মিউনিসিপাল অথরিটি। যেমন আমরা যদি বলি ইউনিয়ন পরিষদ, এরপর হলো সিটি কর্পোরেশন, এয়ারপোর্ট অথরিটি, এরকম বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। এই সকল অটোনমাস বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের কোম্পানির নামে, তাদের প্রতিষ্ঠানের নামে এক ধরনের বন্ড ইস্যু করে, যেই বন্ডগুলোকে বলা হয় মিউনিসিপাল বন্ড। তাহলে আমরা জানলাম 4 ধরনের প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে। গভর্নমেন্ট ইস্যু করে, বিভিন্ন ধরনের কর্পোরেট বা কোম্পানি ইস্যু করে, বিভিন্ন ধরনের বৈদেশিক প্রতিষ্ঠান ইস্যু করে, এবং মিউনিসিপাল কর্তৃপক্ষ বন্ড ইস্যু করে। তাহলে মনে থাকবে, পরীক্ষা যদি প্রশ্ন আসে কয় ধরনের প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে? 4 ধরনের প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে। মনে থাকবে বন্ধুরা? এখন আমরা দেখব বন্ডের বৈশিষ্ট্য। There are some features by which bond get a distinctive nature to the investor. There is some difference of bond with share, common stock or preferred stock, and these features differentiated bond from these other securities. অর্থাৎ বন্ডের কিছু স্পেশাল ফিচার আছে, বন্ডের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যার মাধ্যমে আমরা এই বন্ডকে শেয়ার, অগ্রাধিকার শেয়ার থেকে আলাদা করতে পারি। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি কেমন। তোমরা এখনো যারা আমার ক্লাসটা শেয়ার করোনি, শেয়ার করে দাও। আমি দেখতেছি
অনেকেই আমাদের ক্লাসে জয়েন করে ফেলেছো, অনেকে কমেন্টস করেছো, অনেক স্যার কমেন্টস করেছে, অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। তোমাদেরকে অভিনন্দন জানাই, একটা অসম ক্লাসে আজকে তোমরা পার্টিসিপেট করার চান্স পেয়েছো। অনেক স্টুডেন্ট জয়েন করেছে, হ্যাঁ অনেকে জানতে চেয়েছে কেমন আছে, ভালো আছি, অনেকেই জয়েন করেছে, খুব ভালো। তাহলে তোমরা সবাই শেয়ার করে দাও। আমরা কিন্তু বন্ডের বৈশিষ্ট্য পড়ে ফেলতেছি, কেমন? বন্ডের প্রথম যে বৈশিষ্ট্য, বন্ধুরা বন্ডের প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো সুদের হার। প্রত্যেকটা বন্ডের একটি কুপন রেট থাকে বা সুদের হার থাকে। বন্ড হোল্ডার লিখিত মূল্যের উপরে এই কুপন রেটের ভিত্তিতে বা সুদের হারের ভিত্তিতে কি পায়? সুদ পায়। ধরো একটা বন্ডের মূল্য হলো 1000 টাকা এবং এর কুপন রেট 10%, তাহলে বন্ড হোল্ডার প্রতি বছর 100 টাকা করে সুদ কোম্পানি থেকে পাবে। এটা হলো প্রতিটা বন্ডের এক একটি কুপন রেট বা সুদের হার। পরিপক্কতা যেটাকে আমরা বলি ম্যাচুরিটি। যেমন তোমরা ছোটবেলায় যখন ছিলা তখন কি তোমরা ম্যাচিউর ছিলা না, তখন তোমরা অতটা ম্যাচিউর ছিলে না, এখন যতটা ম্যাচিউর আছো। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমরা এখন পরিপক্ক হয়েছে। ঠিক একই ভাবে একটা বন্ড যখন ইস্যু করা হয়, এই বন্ডের একটা মেয়াদ থাকে। ধরো 5 বছর মেয়াদি একটা বন্ড ইস্যু করা হয়েছে বা 10 বছর মেয়াদি একটা বন্ড ইস্যু করা হয়েছে। এই নির্দিষ্ট সময় শেষে বন্ডের যে মূল্যটা দাঁড়ায়, সেই মূল্যকে আমরা বলি ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদপূর্তি মূল্য বা পরিপক্ক মূল্য। দেখো এখানে যে বন্ডটা দেখা যাচ্ছে, এই বন্ডটা 5 বছরের জন্য ইস্যু করা হয়েছে। দেখো প্রতি বছর বন্ড থেকে যে ক্যাশ ফ্লো পাওয়া যাচ্ছে সেটা হলো সুদ, টাইমলাইন দেওয়া আছে এবং একেবারে নির্দিষ্ট সময় শেষে কোম্পানি বন্ড হোল্ডারকে যে টাকা পরিশোধ করবে সেই টাকা কি বলা হয়? পরিপক্ক মূল্য। মনে থাকবে। তাহলে বন্ডের ম্যাচুরিটি ভ্যালু কি আমরা বুঝতে পারবো না, নির্দিষ্ট সময় শেষে বন্ডের যে মূল্য দাঁড়ায় তাকে বলা হয় বন্ডের পরিপক্ক। পরিশোধ, বন্ড সাধারণত দুই ভাবে পরিশোধ করা হয়। একটা হলো কল প্রভিশনের মাধ্যমে, আর একটা হলো নিমজ্জিত তহবিলের মাধ্যমে। এই দুই ভাবে বন্ডের কি করা হয়? মূল্য পরিশোধ করা হয়। কল প্রভিশন মানে হলো নির্দিষ্ট সময়ের আগেই বন্ড হোল্ডারের কাছ থেকে বন্ড ইস্যুকারী কোম্পানি বন্ডটা পরিশোধ করে নিয়ে নিতে পারে, অথবা নিমজ্জিত তহবিলের মাধ্যমেও কোম্পানি বন্ড হোল্ডারের তার যে দায় দেনা সেটা পরিশোধ করতে পারে। আমি একটু আগে বলেছি নিমজ্জিত তহবিল। নিমজ্জিত তহবিলকে বলা হয় সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল। এটা কি সবাই একটু বোঝো। আমরা জানি যে বন্ড হলো একটি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। নির্দিষ্ট সময়ের শেষে যখন বন্ডের পরিপক্ক সময় আসে, তখন বন্ড ইস্যুকারী কোম্পানি যে বন্ড হোল্ডার তাকে তার এই বন্ডের মূল্য পরিশোধ করে দিতে হয়। এখন একটা বন্ডের ধরো কোম্পানি মোট 10 লাখ টাকার বন্ড ইস্যু করেছে। 10 বছর পর একসাথে এতগুলো টাকা কোম্পানির পরিশোধ করার ক্ষমতা কিন্তু থাকবে না। আর কোম্পানি যদি তখন পরিশোধ করতে না পারে, তখন কোম্পানি কিন্তু ব্যাংক্রাফটেড মানে দেউলিয়া হয়ে যাবে। এই অনাকাঙ্ক্ষিত অসচ্ছলতা বা ঝুঁকি এড়াতে কোম্পানি কি করে? প্রতি বছর তার প্রফিট বা আয়ের একটি নির্দিষ্ট অংশ একটু একটু করে জমা করে। তাহলে এটা গোপন ভাবে জমা হলো, কেমন যেন ডুবন্ত সিঙ্কিং, জানলো না কেউ। চুপি চুপি কোম্পানি কি করে একটু একটু প্রফিটের একটা অংশ প্রতি বছর জমা করে। এই যে প্রতি বছর জমা করলো, 10 বছর পর এই একটু একটু যে তহবিল জমা করলো, এটা বড় একটা অ্যামাউন্ট হয়। আর ওই টাকা দিয়েই কোম্পানি কি করে? তার দীর্ঘমেয়াদী দায় মানে বন্ড হোল্ডারের দায় পরিশোধ করে। এরপর আমরা দেখব বন্ডের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই ছবিটা একটু দেখো। প্রত্যেকটা বন্ডের একটা একক মূল্য থাকে। প্রত্যেকটা বন্ডের একটা একটা একক মূল্য থাকবে, যেটাকে বলা হয় ডেমোনিশন। যেটাকে বলা হয় কি? ডেনোমিনেশন। অর্থাৎ প্রত্যেকটা বন্ডের একটা লিখিত মূল্য থাকে, ফেস ভ্যালু থাকে। এখানে দেখো একটা বন্ড দেখা যাচ্ছে 100 টাকা মূল্যে। তারপর বন্ডের একটা ইস্যু ডেট থাকে, এখানে ইস্যু ডেট আছে। বন্ডের যে বাহক মালিক তার নাম থাকে, বন্ডকে ইস্যু করেছে তার নাম থাকে এবং প্রত্যেকটা বন্ডের একটা সিকিউরিটি নাম্বার থাকে। তার মানে আমরা জানলাম
প্রত্যেক বন্ডের ক্ষেত্রে যে রিটেন ডাউন ভ্যালু বা প্রত্যেকটা বন্ডের যে গায়ের মূল্য তাকে বলা হয় অভিহিত মূল্য বা লিখিত মূল্য, এটাকে ইংলিশে বলা হয় ফেস ভ্যালু। এখানে যেমন একটা বন্ড দেখা যাচ্ছে, এই বন্ডের গায়ের মূল্য হলো 100 টাকা। প্রত্যেকটা বন্ডের এরকম গায়ের একটা কি থাকে বন্ধুরা, মূল্য দেওয়া থাকে, ঠিক আছে। পুনঃক্রয় বা কল প্রভিশন। কল প্রভিশন মানে হলো বন্ড হোল্ডার প্রথমে বন্ড ইস্যুকারী কোম্পানির কাছ থেকে পারচেজ করে বা কিনে নিয়েছিল, নির্দিষ্ট সময়ের আগে কোম্পানি আবার পুনরায় বন্ড হোল্ডারের কাছ থেকে বন্ডটা কিনে নেয়, এটাকে বলা হয় কল প্রভিশন। এর মাধ্যমেও বন্ড হোল্ডারের দায় দেনা কোম্পানি কি করে বন্ধুরা, পরিশোধ করে। তাহলে এই কল প্রভিশনটা তোমাদের ভালো করে মনে থাকতে হবে। কেমন? এটাও কোম্পানি অনেক সময় কি করে, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষেত্রে এই টেকনিকটা কোম্পানি অবলম্বন করে। ইনডেঞ্চার খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। একটা বন্ড আমরা যখন সিম কিনি, ধরো মোবাইলের সিম কিনি, অথবা আমরা এই যে কলেজে ভর্তি হয়েছিলাম মনে আছে, আমাদের একটা ভর্তি ফর্ম দিয়েছিল, ওখানে আমাদের কি অধিকার কলেজ থেকে সেগুলো লেখা ছিল, এরপর কলেজের কি কি দায় দায়িত্ব কর্তব্য সেগুলো লেখা ছিল লিখিত আকারে। ঠিক একই ভাবে একটা বন্ড যখন কোম্পানি ইস্যু করে, তখন বন্ড হোল্ডারের কি কি অধিকার, কি কি রাইটস, এট দ্য সেম টাইম বন্ড ইস্যুইং কোম্পানি তার কি দায়িত্ব, ডিউটিস, রেসপন্সিবিলিটি, কর্তব্য, এগুলো লিখিতভাবে যেই দলিলে থাকে তাকে বলা হয় বন্ড ইনডেঞ্চার। যাতে ভবিষ্যতে বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারী কোম্পানির ভিতরে কোনো ডিসপুট বা কোনো বিতর্ক তৈরি না হয়, কোনো ঝামেলা তৈরি না হয়, তার জন্য এই লিখিত দলিল আগে থেকে ক্লিয়ার থাকে। কুপন রেট কত হবে, এরপর পরিশোধ কিভাবে হবে, এই বন্ডটা কি কনভার্টেবল বন্ড রূপান্তর করে শেয়ারে করা যাবে, টোটাল সবকিছু লিখিত লেখা থাকে, যাতে ভবিষ্যতে আর কোনো ঝামেলা না হয়। জামানত বন্ধুরা, আমরা বলেছি যে দীর্ঘমেয়াদী যে আমরা বলেছি তোমাদেরকে আগেই বলেছি যে দীর্ঘমেয়াদী যে দলিল, এই একটু আমি ইন্টারাপ্ট করলাম। আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে বন্ড কিন্তু সাধারণত জামানত বিহীন হয়, তবে জামানত যুক্ত বন্ড হতে পারে, যেগুলোকে বলা হয় ডিবেঞ্চার বা ঋণপত্র। কেন কোম্পানি জামানত নেয়, কোম্পানি বন্ড ইস্যুর সময় কেন জামানত রাখে? কারণ কোম্পানি যদি জামানত না রাখে তাহলে বন্ড হোল্ডাররা একটু রিস্কে পড়ে। নির্দিষ্ট সময় শেষে কোম্পানি কি এই বন্ড হোল্ডারকে তার দাবি দেওয়া পরিশোধ করতে পারবে কিনা, এই জন্যই বন্ডের এগেনস্টে কোম্পানি অনেক সময় জামানত রাখে। যদি কোম্পানি এই বন্ডের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন বন্ড হোল্ডার এই জামানত, ধরো কোনো সম্পত্তি, কোম্পানির স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলো বন্ধক এগুলো বিক্রি করে বা নিলামে উঠিয়ে বন্ড হোল্ডাররা তাদের যে দাবি বা তাদের যে বন্ডের যে পরিশোধ্য মূল্য সেটা গ্রহণ করে। ইল্ড, বন্ড থেকে বন্ড হোল্ডাররা যে আয়টা পায়, যে রিটার্নটা পায় বন্ধুরা, তাকেই বলা হয় ইল্ড। এই ইল্ড তিন ধরনের হয়। একটা হলো কারেন্ট ইল্ড মানে চলতি উপার্জনের হার, একটা হলো মেয়াদপূর্তি আয়ের হার ইল্ড টু ম্যাচুরিটি, আর একটা হলো নির্দিষ্ট সময়ের আগে কোম্পানি যদি তার বন্ড নিয়ে নেয় তখন বলা হয় ইল্ড টু কল মানে তলব বা ফেরত পর্যন্ত উপার্জন হার। এই তিন ধরনের ইল্ডের উপরে আলাদা অঙ্ক আছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে সবাই পাবে। সম্পত্তি ও আয়ের উপর দাবি। বন্ধুরা, আমরা যে বন্ডের কথা বললাম, মনে রাখতে হবে এই বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, ঋণপত্র হোল্ডার, তারা সবার আগে কোম্পানির দাবি দাওয়ায় অংশগ্রহণ করে। কোম্পানি যদি দায় দেনা পরিশোধে ব্যর্থ হয়, কোম্পানির যদি বিলোপ সাধন হয়, কোম্পানির সম্পদ যদি নিলামে ওঠে, এক্ষেত্রে সবার আগে প্রিফারেন্স পাবে, সবার আগে দায় দায়িত্ব আমার দাবি পরিশোধ করতে হবে, এই কথাটা বলতে পারবে কে? বন্ড হোল্ডাররা। বন্ড হোল্ডাররা তাদের সবার আগে কোম্পানি থেকে দাবি দেওয়া পরিশোধে অংশগ্রহণ করতে পারবে। এটা হলো সম্পত্তি এবং আয়ের উপরে বন্ড হোল্ডারদের দাবি সবচেয়ে বেশি। বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এই যে বন্ডের শ্রেণী বিভাগ, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নেব।
তবে বিদায় নেওয়ার আগে একটা কথা তোমাদের বলতে চাচ্ছি, আমার আগের যত ক্লাস সব আমার ইউটিউব চ্যানেলে পাবে। তানজিরুল হুসাইন রাব্বি লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল আসবে, অথবা আজকে যে তোমরা এই লাইভ ক্লাসটা করতেছো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে, এর টাইটেলও আমার ইউটিউবের লিংক দেওয়া আছে। ওখানে ফিনান্সের খুব সুন্দর সুন্দর ক্লাস পাওয়া যাবে, হিসাব বিজ্ঞানের ক্লাস পাওয়া যাবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে, যাতে আপডেট আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তথ্য পাও। এছাড়া আমার একটা পেজ আছে ফিন19, ওখানেও তোমরা আমার ক্লাসগুলো পাবে। আর আজকের ক্লাসে যারা আমার সাথে অংশগ্রহণ করেছো সবাইকে আমি ধন্যবাদ জানাই, সবাই সুস্বাস্থ্য কামনা করি। এই ক্লাসটা লাইভ শেষ হওয়ার পর তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা, কমার্সের যারা বন্ধুরা আছে তারা যেন আমার ক্লাস থেকে বেনিফিটেড হয়। সবাই ভালো থাকবা, মনে রাখবা তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। এর জন্য তোমরা যে কাজটা করবা, নিয়মিত সবাই তোমরা নিয়মিত কি করবা, নিয়মিত ইসলামিক যে বিধিনিষেধ আছে এগুলো পালন করবে, এবং বিভিন্ন স্কলার পার্সন আছে তাদের লেকচার শুনবে, বয়ান শুনবে, বিভিন্ন বই আছে ইসলামিক, এগুলো পড়বে। তাহলে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।